নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি সুভাষিত জ্যোতি। সুভাষিত জ্যোতি মানে সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার চোখের শেষ কথা, যার অভিজ্ঞতা এবং যার উপরে ভরসা আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি, একটা নতুন বঙ্গাব্দে আপনার সাথে আমাদের দেখা হলো। শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে। আর আশা করি যেটা বলেছিলাম টাকাগুলো যেভাবে রাখতে, একটা 500 টাকার আর 10 টাকার নোট, সর্বোচ্চ এবং সর্বনিম্ন নোট যেটা, সেটা আপনারা করেছেন। আশা করি 1-2 মাসের মধ্যে থেকেই তার কিছুটা ফল বুঝতে পারবেন। যে যেমনভাবে করেছেন ঠিক আছে, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু অক্ষয় তৃতীয়া সামনে আছে। আমি সেটা নিয়ে কালকের অনুষ্ঠানে আরও কিছু বলবো। সেটা যে যদি মনে হয় এভাবে করতে পারেন তো অ্যাড অন করতে পারেন তার সাথে। আজকের আলোচনা মূলত চিত্রা নক্ষত্রকে নিয়ে। চিত্রা নক্ষত্র, এই নক্ষত্র অবস্থান করছে কন্যা এবং তুলা রাশির ওপরে। চিত্রা নক্ষত্র মঙ্গলের দ্বিতীয় নক্ষত্র, মূলত হচ্ছে বিবাহকারক নক্ষত্র। মেয়েদের যারা বিবাহিত মেয়ে, চিত্রা নক্ষত্র তাদের জীবনে বিবাহর ক্ষেত্রে, বিবাহিত জীবনের ক্ষেত্রে, বিবাহ হওয়ার ক্ষেত্রে এবং বিবাহ পরবর্তী জীবনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে গ্রহদের মধ্যে। এই নক্ষত্র অবস্থান করছে, একটা হচ্ছে কন্যা রাশি, যেখানে হস্তা নক্ষত্র রয়েছে, রাজ নক্ষত্র হিসেবে সবসময় কাউন্টেড হয়। আবার তার সাথে এখানে রাহুর নক্ষত্র রয়েছে, সাথী নক্ষত্র, তুলা রাশিতে, যেখানে চিত্রা। মঙ্গলের নক্ষত্র স্টার্টিংয়ে অত্যন্ত জোর থাকে, তারপরে ও জোরটা কমতে থাকে, বিকজ মঙ্গল হচ্ছে লিডার প্ল্যানেট। মঙ্গল হচ্ছে সর্বোচ্চ ধরনের কাজ করার জন্য খুবই লেবোরিয়াস প্ল্যানেট। এবং যখন পামিস্ট্রি বিচার করা হয়, মঙ্গলের নক্ষত্রে 3টে অবস্থান থাকে। একটা হচ্ছে আপার মার্স, মিডিল অফ ট্রায়াঙ্গেল মার্স এবং লোয়ার মার্স। অর্থাৎ কিনা আমাদের যদি এই পামের যদি দুটো আঙুলকে আমরা যদি ধরি, অর্থাৎ কিনা একটা হচ্ছে মধ্যমা, একটা হচ্ছে অনামিকা, ঠিক এর নিচের অংশ আপনার বাঁ হাত কিংবা ডান হাতের মধ্যমা এবং অনামিকার নিচের অংশ থেকে ওপরটা হচ্ছে আপার মার্স, মিডিলটা হচ্ছে ট্রায়াঙ্গেল অফ মার্স, ত্রিভুজ। আপনার হাতে ত্রিভুজ চিহ্ন আছে কিনা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ দিস, মিডিলটাকে কাউন্ট হচ্ছে ট্রায়াঙ্গেল অফ মার্স এবং লোয়ার মার্স। তার মানে কি, উচ্চস্থ মার্স, মঙ্গলের মধ্যম অবস্থান এবং মঙ্গলের নিচস্থ অবস্থান। অর্থাৎ কিনা মঙ্গলের যেমন অবস্থানেই পড়ুন, একমাত্র পামিস্ট্রিতে মঙ্গল মার্স দ্য অনলি প্ল্যানেট যে কিংবা 3খানা অ্যাকচুয়ালি 3টে অবস্থান করছে পামিস্ট্রিতে। আর কোনো গ্রহের পামিস্ট্রির ক্ষেত্রে কিন্তু 3টে অবস্থান হয় না, প্রত্যেকটা গ্রহের একটাই করে অবস্থা। কেউ ফোনে আছে মনে হয়। নমস্কার। নমস্কার দিদি। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অমৃতা বলছি, বীরভূম ডিস্ট্রিক্ট সিউড়ি থেকে। জন্ম তারিখ বলো। 15/5/95। দাঁড়াও 15/5/95, টাইমটা বলো। সকাল 8:45। সকাল 8:45। কোথায় জন্ম? রামপুরহাট। সোমবারে জন্ম তো তোমার? হ্যাঁ। বৃশ্চিক রাশি। দেখো তোমার ছকের যে অবস্থান, তাতে দুটো ব্যাপার খুবই ক্লিয়ার। সে একটা হচ্ছে যে তোমার মাঙ্গলিক কোনো দোষ টোষ কিছু নেই, কিন্তু তোমার বিবাহ হতে গিয়ে অসুবিধা হবে, বিবাহ এবং বিবাহ পরবর্তী জীবন অসুবিধা হবে। 1, 2 হচ্ছে যে তোমার চাকরি এই মুহূর্তে পাওয়ার মতন আমি কোনো চান্স কিছু দেখতে পাচ্ছি না। তুমি কি কিছু করো? না স্যার, আমি ইউজিসি নেট সেটের আমি প্রিপারেশন নিচ্ছি। তুমি যা নিচ্ছ নাও, আমি তোমার চাকরির মতন এই মুহূর্তে কোনো এরকম অবস্থান কিছু আমি দেখতে পাচ্ছি না। তোমার ছকে কিন্তু বিবাহ হওয়া, যেহেতু তুমি শনির জাতিকা, শনির তোমার দশায় জন্ম, সেখানে কিন্তু তোমার বিবাহ হওয়া, বিবাহ পরবর্তী জীবন ভেরি ক্রিটিক্যাল, পরিষ্কার দুটো বিয়ের যোগ ছকে কিন্তু অবস্থান করছে। তুমি যদি জটক বিচার না করে আবেগ তাড়িত হয়ে
ভালোবাসা মানে আবেগতাড়িত মানে ভালোবাসা হয়ে কিংবা কাউকে দেখে ভালো লেগে কারোর কথা বিশ্বাস করে তুমি যদি বিয়ে করো, তোমার কিন্তু বিবাহিত জীবন ড্যামেজ হয়ে যাবে। তো স্যার আমি আপনার কাছে যেতে চাই, আমি কবে যাব? না তুমি কেন আসবে অমৃতা, আমি সেটা একটু জানতে আমি চাই। আমি বিয়ের জন্যই যেতে চাই, আর চাকরিটাও দরকার কিন্তু বিয়েটাও দরকার। আচ্ছা দেখো চাকরি এখন হবে না, আমি ওনার বলে দিই, আমি দুটো জিনিস ক্লিয়ার করি। তুমি ভালো প্রশ্ন করেছো, লাইনে থাকো। যে সেটা হচ্ছে যে হ্যাঁ স্যার, একটু রাহু কালটাও বলে বলবো, দেবেন বলছি, আপনি। ওয়েট। একটা হচ্ছে যে চাকরির যোগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আচ্ছা এই মুহূর্তটা কতক্ষণ এটাও জানা উচিত, মানে কতটা সময়। এই মুহূর্তটা হচ্ছে 2027, মানে এখান থেকে 1 বছর যদি আমরা ধরি, তাহলে 27 এপ্রিল মে ধরতেই পারি আমরা। এই টাইমের মধ্যে চাকরির যোগ নেই, অর্থাৎ কিনা চাকরির জন্য আমার কাছে এসে কোনো লাভ নেই। চাকরির জন্য যদি আসে তাহলে এই টাইমে মানে 1 বছর পরেই ওরা আসা উচিত, কারণ এই টাইমে নেই আচ্ছা। বলছি। শুনতে হবে হ্যাঁ। শুনতে হবে। তোমাকে জিজ্ঞেস করেছে বলছি, মানে তোমাকেই বলছি, ওর দিকে তাকিয়ে বলছি। চাকরির জন্য যদি বলে আমি আসবো আগে চাকরি পরে বিয়ে, তাহলে বলবো আসা উচিত নয়, ক্যান্সেল ইট। ওকে, যদি বলে বিয়ের জন্য আসবো তাহলে শি ক্যান কাম। মানে তোমাকে কিন্তু সুভাষদা খুব ক্লিয়ার করে বলে দিল অমৃতা, তোমার কাছে প্রায়োরিটি যদি তোমার বিয়ে হয় তাহলে তুমি আসতে পারো সুভাষদার কাছে, চাকরিটা স্যার। সেকেন্ডারি অপশন রেখে। আর যদি তুমি মনে করো চাকরিটা প্রাইমারি, সেকেন্ডারি বিয়ে, তাহলে তুমি এখন এই মুহূর্তে এসো না, 1 বছর পরে আসবে। 1 বছর তো পরে। বিয়ের জন্য আমি 100 আগে যেতে চাই স্যার। আচ্ছা তা তোমার আগে রাহু কালটা শুনে নাও। না, তোমার বিয়ে এখন তোমার 31 প্লাস, মানে 30 প্লাস, আর সামনের মাসে তোমার 31 বছর বয়স কমপ্লিট হয়ে যাবে। তা হ্যাঁ, তোমার হ্যাঁ। কেন এখনো বিয়ে হয়নি, আর এটা একটু আমি জানতে আচ্ছা। চাইবো। ঠিক নিশ্চয়। হ্যাঁ, জবের জন্যই ম্যাম আমি এক্সাম তো দিচ্ছি, কিন্তু এই কিছু নম্বরের জন্য আমার কেটে যাচ্ছে। তো তুমি যখন এখনো বিয়েটা করোনি, কারণ তোমার বিয়ের ক্ষেত্রে সমস্যাটা অনেক প্রবল, তাহলে আমার মনে হয় তোমার যোগাযোগ করে নেওয়া উচিত। আবার রাহুকাল, রাহু কাল স্যার বলছি আর কি নক্ষত্র অনুরাধা? তোমাকে তো প্রথমেই বললাম যে তোমার শনির দশা জন্ম, 17 নম্বর নক্ষত্র, অনুরাধা নক্ষত্র। হ্যাঁ, তোমার বৃশ্চিক রাশিতে শনির দশা জন্ম মানে অনুরাধাই হবে, 17 নম্বর নক্ষত্র। ঠিক আছে। আচ্ছা রাহু কালটা শুনে নাও। রাহু কালটা হচ্ছে তোমার সকালবেলায় 9:02 থেকে 9:31 মর্নিংয়ে, 9:02 থেকে 9:31 এভরিডে ইউ শুড ফলো দ্য রাহু কাল। অ্যাভয়েড করতে হবে রাহু কাল। বছরের যোগ আছে? বুঝলাম না। বিয়েটা কি এবছরের যোগ আছে? মায়ের জিজ্ঞাসায়। বিয়ে তোমাকে আবারও বলছি, দুটো বিয়ের যোগ ক্লিয়ার। যদি জটক বিচার করে না বিয়ে করো তাহলে তোমার প্রথম বিয়ে কিন্তু ড্যামেজের খাল্লায় পড়ে যাবে, যেভাবেই বিয়েটা হোক না কেন। যেভাবেই হোক। ঠিক করাবো, আমার মায়ের এটাই ইচ্ছে। ঠিক আছে, বিয়ে হলে আসবে, চাকরি হলে এখন আসবে না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আপনি খুব পিন পয়েন্ট প্রেডিকশন করেন সুভাষ, এটা তো নতুন করে বলার কিছু নেই, কিন্তু খুব পারফেক্ট বলে দেন। মানে আপনি বলতেই পারতেন তুমি এসো, আমি দেখছি। আমি দুটো কথা ক্লিয়ার করি, যে চাকরির জন্য এখন আসতে হবে এই না, 1 বছর কথার পরে। পরিপ্রেক্ষিতে দুটো কথা ক্লিয়ার করি। আমার লাস্ট অনেকগুলো বছর ধরে একটা এজেন্ডা আমাকে বলতে হবে। আমি কি করতে বসি? বলতে বসি, বিচার করতে বসি, প্রেডিকশন করতে বসি। হ্যাঁ, রাইট। অ্যাওয়ারনেস জাগাতে হবে, জানাতে হবে। সেটা অ্যাওয়ারনেস হোক, গুডনেস হোক, ব্যাডনেস হোক, আমাকে তোমার ছকে যা আছে বলতে হবে। দিস ইজ মাই জব, এটা আমার কাজ। বিকজ আই এম এ প্রফেশনাল পারসন। একটা লোক আমার কাছে আসছে পয়সা দিয়ে, ভিজিট দিয়ে। ভিজিটটা বেশি কেন? কেন আমার ভিজিট বেশি? এটাও একটা ডেফিনেশন পরিষ্কার, এর মধ্যে কোনো রকেট সায়েন্স লুকিয়ে নেই। কেন আমি তো এলেই হুড়মুড় করে রেমেডি বিক্রি করব না। আমি যদি একটু ভিজিট বেশি না নিই তাহলে আমার ইন্টেনশন হবে, আমার কিছু বিক্রি করার ইন্টেনশন হবে। ইট উইল বি ভেরি ক্লিয়ার। মানে আমাকে তো বলতে হবে যে ভাই আপনাকে বেশি টাকা দিয়ে মানুষ আসবে কেন? দুটো কারণ। ইয়েস, আমি প্রশ্ন করি আমাকে, দিস ইজ মাই কোশ্চেন, এটা আমার নিজের কাছে প্রশ্ন। আমার কাছে আমার ভিজিট ওর থেকে বেশি, তুমি ওকে ছেড়ে আমার কাছে আসবে কেন? প্রথম প্রশ্ন হচ্ছে, আমার কাছে লম্বা অভিজ্ঞতা নিয়ে বসে রয়েছি আমি কাজ করার। এই অভিজ্ঞতাটা অন্য কারোর কাছে তুমি পাবে না নতুনের কাছে। 18 থেকে 19 লক্ষ মানুষ তুমি দেখার ওই তো বললাম, তুমি এই লম্বা যে আমি যে নেতা টু নেতা, এই ভোট এসেছে, তুমি দেখো হলুদ সুতোর প্রভাব শুরু হয়ে গেছে। আপনারা দেখুন মাননীয়ার হাতেও বাঁ হাতে হলুদ সুতো ঘড়ির নিচে। কে হারবে কে জিতবে প্রত্যেক দিন ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আপনারা
শুনে আমি একটু বলে দিই আগে, একটা কমপ্লিট করি, নাহলে কথাটা ঘেটে যাবে। সেটা হচ্ছে যে কেন আসবে আপনি? কেন আসবে। প্রথম কথা হচ্ছে যে ভিজিটই বা কেন বেশি দেবে? ভিজিট কেন বেশি দেবে, কেন আসবে, কেন বেশি দিয়ে আসবে আমার কাছে। প্রথম হচ্ছে যে আমার কাছে এলে আপনি স্পেসিফিকেশনটা পিন পয়েন্ট, যেটা তুমি বলছো, আমি স্পেসিফিক করে আপনাকে বলে দেবো। প্রতিকার না লাগলে দেব না। ইভেন টিভিতে লাইন পেলেও কোনো রকম ডান দিক বাদিক কথা বলে তাকেও আমার কাছে টেনে তুমি একবার এসে আমাকে দেখো, সেটাও দিস ইজ নট মাই ইন্টেনশন। ইন্টেনশন ইজ ভেরি ক্লিয়ার। আমি আমার ভিজ আপনার থেকে নেব, আপনাকে বলে দেবো, জানিয়ে দেবো। খারাপ হলে আবার করব, ভালো হলেও প্রতিকার না লাগলে বলবো তুমি চাকরি পেয়ে যাবে। বহু ক্ষেত্রে বলি তুমি চাকরি পাবে, তোমার নেওয়ার দরকার নেই। তো সেটা তো অ্যাওয়ারনেস নয়, সেটা গুড নিউজ যে তোমার চোখে তো রয়েছে, এই টাইমে তুমি পেয়েই যাবে। তুমি দেখে নাও, পেয়ে যাবে, না হলে সেকেন্ড টাইম আরেকবার আসবে করে। অর্থাৎ কিনা তুমি এলেই তোমাকে আমি মানে আমার লোকেরা কিংবা আমি তোমাকে মোল্ড করা, প্রথম তো হচ্ছে আসুন, আর দ্বিতীয় হলে এলে কিছু কিনুন। আসুন আর কিনুন। আসতেও বলছি না, এলেও কিনতে বলছি না। 10 জনকে দেখলে দুজনকে হয়তো দুজনকে রেমেডি সাজেস্ট করি, হয়তো 2%-এর মধ্যে হয়তো আছে। 1% আপনারা বলতে পারেন ডেফিনেটলি রেমেডি সাজেস্ট করি। কেন, যেটা বুঝি। আজকে একটি সকালবেলা একটি ছেলে এসেছিল, আজকে সকালে 84 ইন বর্ন, এটা লাইভ অনুষ্ঠান চলছে, ভবানীপুরে ছিলাম আমি। শরীরটা খুব একটা ভালো নয়, অল্প লোকই দেখি এখন যদিও। তো ছেলেটার সাথে একটা রিলেশন ছিল, ছেলেটা কোনো একটা বন্ধুর থেকে শুনে আমার কাছে এসেছিল, বাইদা বাই বললাম। সে তার একটা সব বললো টললো, আমি তো বলেই দিলাম আগে। তো বললো স্যার এই সম্পর্কটা আমি পেতে চাই। বললাম তোমার লেট হয়ে গেছে। চোখ টোক মুছে মিনিট 10 আরও বসেছিল। স্যার আপনাকে যে আপনার কাছে যে পাঠিয়েছে, সে বললো আপনি ধরলে হবে। আর আমি ধরলে হবে, আমি জানি আমি ধরলে হবে। আর এটা মরাকে ধরলে মরা নড়বে না, সেটাও আমি জানি। আমি ধরলে হবে বলে এই সবগুলোকে আমি ধরবো না। এটাই আমার ব্র্যান্ড, এটাই আমার গুডউইল, এটাই আমাকে রুটি দেয়, এটাই আমাকে লাস্ট 38 বছর এই ফিল্ডে রেখে দিয়েছে। আমি ধরলে তো হবে, আমি এটা ধরবো না, বিকজ এটা হবে না, আমি দেখে নিয়েছি, বুঝে গেছি। তো মিনিট 15 বসেছিল, চোখের 2-4 বার জল টল মুছলো, আস্তে করে উঠে চলে গেল। আমি চাইলেই বলতে পারতাম একটু দেখছি, একটু নাড়িয়ে দেওয়া। সম্পর্ক যে পেতে চায়, সে মরে বেঁচে ধার করেও টাকা দিতে চায়, তাই না? তো আমি ওটা অ্যাকসেপ্ট করতে পারি না, বিকজ ওকে যে পাঠিয়েছে সে বলছে সুভাষ শাস্ত্রী ধরলেই ওটা হয়ে যাবে, তুই ওখানেই যা। অনেক জায়গায় ঘুরে নিয়েছে এর আগে, সবাই বলছে দেখছি, করছি, মানে যার যেমন কোটা সে যেমন পূরণ করে নিয়েছে। আমি কেটে দিলাম, কেন ওটা আমি নেব না কাজ, ওটা হবে না। দেখেছেন যে ওটা হবে না, ওটা হবে না, তো বললাম লেট, তুমি লেট পৌঁছেছো আমার কাছে, আর হবে না, ওটা ডেড হয়ে গেছে তোমার জন্য। এখন ডেড হয়ে গেছে, কথাটা ভালো লাগলো না, আমি জানি। এরপরও হয়তো কোনো জায়গায় 2-1 জায়গায় যাবে, যে ওকে হোপ দেবে তোমার এই সম্পর্ক ফিরিয়ে দেবো। সেখানে ও 20,000 হোক, 30,000 হোক, 50,000 টাকা দেবে, ধার করে দেনা করে দেবে, আলটিমেট পাবে না, ডেড। কিন্তু আমার কথাটা কিন্তু ভালো লাগেনি, কিন্তু 2-3 বছর পরে মনে হবে, আরো 2-4 জায়গায় হাত রাবার পরে মনে হবে ওর ওই মানুষটা বলেছিল হবে না, তুমি লেট এসছো আমার কাছে। টেলিফোন আছে আর একজন। তো এই কারণে আসবে যে আমাকে বলতে হবে যে ওই যে তুমি বললে অ্যাওয়ারনেস, নট অনলি all that case is awareness, some case is awareness, some case you have a good news. So I can tell you as per your horoscope what is the situation of planetary situation as your life, কি হতে চলেছে সেটা আমি বলে দেবো। সেটা তারপরে বললাম না, রেমেডির পার্সেন্টেজ 2%, 10 জনে 2 জন। ওখানে ইফ অ্যান্ড বাট আছে, 10-এ 0 হয়। যদি 10 জনের কাজই হবে না, তো 10-এ 0 বলতেও কোনো অসুবিধা নেই, একদম বেফিকার হয়ে বলে দেবো ভাই হবে না। তুমি কনসালটেন্সি করেছো, দিস দ্য মাই জব, আমি তোমায় কনসালটেন্সি দিচ্ছি অ্যাজ পার ইউর হরোস্কোপ। কে আছে বলো? হ্যালো, কে বলছেন, কোথা থেকে? ম্যাডাম আমি বেহালা থেকে সুদীপ্ত ঘোষ বলছি। সুদীপ্ত ঘোষ। ডেট অফ বার্থ 18ই আগস্ট 1993। ধরো একটুখানি, 18/8/1993। টাইমটা বলো। রাত্রির 11:50। কোথায় জন্মেছো? কলকাতা। রাত্রিবেলা 11:50।
দেখো তোমার যা ছক অবস্থা ভালো নয়, খুবই খারাপ অবস্থা। সিংহ রাশির ছক অবস্থা ভালো নয়। বলে লগ্নে যাদের মুন্ডু কাটা তাদের পিছে শতেক মাথা। মুন্ডু কাটার ভাই বসে আছে তোমার লগ্নে, তোমার কিছুই হবে না। মুন্ডু কাটা হচ্ছে রাহু, আর তার অর্ধেক পার্ট গেছে কেতু। ওই কেতু খুব ধার্মিক প্ল্যানেট, বলে যে এই ম্যানিফেস্টো করার জন্যে, ভগবানকে ডাকার জন্যে, আমাদের লাইনে জ্যোতিষ লাইন বলো, তুমি কোনো সাধনাজনিত লাইনে কেতু খুব উচ্চতম জায়গায় নিয়ে যায়, কিন্তু খুব দুঃখ দেয় কেতু। আর দুঃখ না পেলে কেউ উচ্চতম জায়গায় পৌঁছায় না। এখন কোনো ইয়ং ছেলে মেয়ে তো দুঃখ পেতে চায় না, যে দুঃখ পাবো, দুঃখ পেয়ে পেয়ে পাথর হয়ে গিয়ে একটা ভগবান। তোমার আলটিমেট তোমার লগ্নে যে কেতু বসে রয়েছে, সে কিন্তু তোমাকে কিছুই করতে দিচ্ছে না, অনেকটাই হ্যান্ডিক্যাপ করে ফেলবে। আর তোমার হরোস্কোপে ভাই এটা পরিষ্কার যে তোমার হরোস্কোপে কর্মস্থানে শনি বসে রয়েছে দশমে। সিংহ রাশির ছক শুনে নাও একটুখানি, আগে একটু শুনে নাও প্লিজ, তারপরে উত্তর দাও। তুমি লাইনে আছো, ডোন্ট বি প্যানিক। সিংহ রাশির ছক দশমে বসে রয়েছে কে? শনি। শনি ইজ এ ভেরি স্লো প্ল্যানেট, স্লোয়ার প্ল্যানেট, স্লো অ্যান্ড স্লোয়ার। তো শনি তোমাকে কাজ করতে দিচ্ছে না, একই রকমভাবে তোমার জীবন কেটে যাবে। তোমার এখন বয়স কত? 33। 33। তুমি এখন কি করছো? আমি স্যার একটা ছোটখাটো বিজনেস করি, কিন্তু আমার কথা হচ্ছে আমার বিবাহ হচ্ছে না। বিবাহটা যাতে হয়ে যায়, বিয়েটা একটু যদি বলেন খুব ভালো হয়। আর যদি আপনি যদি কিছু বলেন পরিষ্কারের ব্যাপারে, যদিও তেমন সময় খুব একটা ভালো আমার যাচ্ছে তা নয়। যা বাবা, সময় ভালো যাচ্ছে না তো প্রথমেই বললাম। কর্মস্থানে শনি মানে একই রকমভাবে জীবন কেটে যাচ্ছে, খুব স্লো। পার্সোনাল লাইফেও স্লো, কর্মজীবনও স্লো। তোমার এখন 33 বছর বয়স, আজকে 2026 সাল। বিয়ের চেষ্টা চলছে লাস্ট 4 বছর ধরে, করোনার পর থেকে চলছে, 22 সাল থেকে চলছে। তো বিয়ে তোমার হবে, তুমি আমার কাছে আসো আর না আসো, বিয়ে তোমার হবে, কিন্তু একটু দেরি হবে। এই একটু দেরিটা তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার কতটা দেরি হবে, কতটা দেরি হবে। তা আমি তোমাকে যদি অপটিমাম লেভেল দিই, আমি 2 বছর তোমাকে আরো টাইম দেবো, 35 পর্যন্ত তোমার বিয়ে হয়ে যাবে। এই বিয়ের জন্য আমার কাছে তুমি আসো কি না আসো, এতে কোনো ফারাক পড়বে মানে না। 28 সালের মধ্যে ওর বিয়ে হবে। 28 সালের মধ্যে ওর বিয়ে, ওর 35 বছর বয়স। আচ্ছা স্যার, বলো। স্যার বলছি আমার বিয়ে করতে গেলে জোটক বিচারের দরকার নেই তো? দেখো, জোটক বিচার ফর ইউর সেফটি, কিন্তু আচ্ছা জোটক বিচার ফর ইউর সেফটি তোমার সপ্তমে একটা পয়েন্ট মাথায় রেখে দাও। তোমার সাথে সব রাশি চলবে, তোমার সাথে শুধু মিথুন রাশির মেয়ে চলবে না। আচ্ছা। 1, 2 হচ্ছে তোমার বিবাহ স্থানে রাহু বসে রয়েছে, রাহুর গ্রাসে কিন্তু বিয়ে ভাঙলেও ভাঙতে পারে। এই দুটো পয়েন্ট মাথায় রেখে দাও। যদি বোঝো জোটক বিচার তাহলে করবে, যদি বোঝো না তাহলে করবে না। আচ্ছা স্যার, আমি একটা কথা আবার বলি, আচ্ছা আমার- স্যার কি রে ভাই, তুমি কি কন্যা রাশি চিত্রাকে নিয়ে কিছু বলতে দেবে না? আচ্ছা স্যার, আচ্ছা স্যার, বলো তাড়াতাড়ি বলো। আচ্ছা স্যার, আমি আপনার কাছে একবার গিয়েছিলাম, হ্যাঁ যে প্রতিটার বিয়ে বলো। কাছে আছে, আছে, কি জন্য এসেছিলে? ওই বিয়ে আছে আর চাকরি? চাকরি কোথা থেকে হবে? তুমি তো ব্যবসা করছো তো। সচরাচর বিয়ের জন্য। হ্যালো, কবে হ্যাঁ, এসেছিল? বিয়ের জন্য আর আর্থিক সচ্ছলতার জন্য। তোমাকে তো বলছি তোমার 28-এর মধ্যে বিয়ে হবে, তুমি আসো আর না আসো, প্রথমেই তো বলে দিলাম। তবে আমি তো তোমাকে একটা কথা খুব খোলা মনে বললাম প্রথমে, যে তুমি আমার কাছে আসো না আসো, 35-এর মধ্যে বিয়ে হবে, বলে দিয়েছি তো, উত্তর দিয়ে দিয়েছি তো। তো এখন আসার তো আমার প্রয়োজন নেই। তোমার কথা আমার কথা মিলে গেল একটা জায়গায়। তুমি এটা আমার কাছে এসেছো বলার আগেই বললাম, তুমি আসো আর না আসো, 35-এর মধ্যে বিয়ে হবে, লেট বিয়ে হবে, বিয়ে হয়ে যাবে। খোলাখুলি বললাম। আমি কি বললাম তোমার প্রতিকার লাগবে, তুমি এসো? একবারও বলেছি? বলিনি। তুমি সব বলার আগেও বলিনি, এগুলো বলার আগেই বলিনি। এগুলো ফারাক পড়ে না কিছু আমার কাছে। কেন কি দেখো, আমি তো প্রথমেই তোমাকে আমি বললাম যে এই এবং মাত্রই বললাম। আপনি জোটক বিচারের কথা বলে আপনি সেক্ষেত্রেও বলেন যে এটা আপ টু ইউ। হ্যাঁ, ডেফিনেটলি আপ টু ইউ, অনলি ফর রাহু বসে রয়েছে আর মিথুন রাশি চলবে না, দুটো মাথায় রেখে তুমি মুভ করো।
বাস ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই। আমি খোলামলে বললাম, আমি তো বলতে পারতাম তোমার বিয়ে হচ্ছে না, তোমাকে এখনই প্রতিকার দিতে হবে না, তোমার বিয়ের যোগ চলে যাবে, আর বিয়ে হবে না, 35 পর্যন্ত বিয়ে হবে, লেট বিয়ে হবে, উইল বি ভেরি ক্লিয়ার। আছে নাকি? না, নেই আর। চিত্রা নক্ষত্র বিবাহিত জীবনে বিশেষ মাত্রা রাখে, বিবাহিত পরবর্তী জীবনে রিলেশনটা কেমন হবে, উষ্ণ রিলেশন থাকবে না সেটা একদম হিমঘরে চলে যাবে। অনেক বিবাহ সম্পর্ক কিন্তু টিকে আছে, সম্পর্কটা হিমঘরে চলে গেছে, উষ্ণতা নেই, খাবার ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, চিত্রা নক্ষত্র খুব তাড়াতাড়ি বিহেভিয়ারটা চেঞ্জ করে। আমি বলছিলাম না, মঙ্গল দ্য অনলি প্ল্যানেট। এই চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। প্রথম হচ্ছে মৃগশিরা। মঙ্গল হচ্ছে গরম প্ল্যানেট, ফায়ার প্ল্যানেট মানা হয়, অগ্নিকারক গ্রহ, ফায়ার প্ল্যানেট, অগ্নিকারক গ্রহ। তার সেকেন্ড নক্ষত্র হচ্ছে চিত্রা। মঙ্গলের নক্ষত্র অলওয়েজ দুটো করে রাশিকে ভেঙে নেয়, অতটা হিট আছে বলেও কি করে, একটা ঘরে ফল দেয়, পরের ঘরে গিয়ে কিছুটা ফল দেয়। যে মেয়েরা মাঙ্গলিক, যে ছেলেরা মাঙ্গলিক, তারা যদি কন্যা রাশির মাঙ্গলিক হয়, বিবাহ ভাঙার মতন জায়গা অলওয়েজ, মানে বারুদটা রেডিই থাকে, শুধু আগুনের টাচটা দরকার হয় জ্বলার জন্যে। অর্থাৎ কিনা বারুদটা রেডি রয়েছে। যদি আপনি মাঙ্গলিক হন আর যদি এটা কন্যা রাশির মাঙ্গলিক হন, তাহলে আপনার জন্য বারুদ রেডি, বিবাহিত সম্পর্ক ভেঙে যাওয়ার মতন, একদম পরিষ্কার কথা। মানে ঝগড়া ঝামেলা হিমঘরে চলে গেছে, এগুলো দিয়েও বিয়ে বাঁচিয়ে রাখা যায়, পরবর্তীকালে আবার সেটা একটু সারভাইভ করে, কিছুটা হলেও একটা প্রলেপ দেওয়া যায় ওপর থেকে। এখানে প্রলেপ দেওয়া যায় না। চিত্রা নক্ষত্র বললাম ফায়ার প্ল্যানেট, অগ্নিকারক নক্ষত্র, এবং মঙ্গল কি করে, লিডার প্ল্যানেট, লিডারশিপ সামনেওয়ালাকে মানতে পারে না এবং খুব ফাইটিং পজিশন চলে আসে। নট অনলি ফাইটিং ইজ এ হ্যান্ড ফাইট, মেন্টাল ফাইটিং পজিশন চলে আসে, বিরোধ দেখা দেয়, স্ববিরোধ দেখা দেয়। স্ববিরোধ মানে যা বলছে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারছে না, দ্যাট ইজ কল স্ববিরোধ দেখা দেয়। চিত্রা নক্ষত্র বললাম যদি তুলাতে থাকে, তুলা রাশির মেয়ে কিন্তু, যদি তুলা রাশির আপনার বউ হয় আর আপনার নক্ষত্র, ধরুন আপনার নক্ষত্র চিত্রা, তুলা রাশি, আপনি ছেলে কিংবা মেয়ে, সামনেওয়ালা যদি তুলা রাশি হয় কিংবা কর্কট রাশি হয়, তাহলে কিন্তু ব্যালেন্স করে নেয়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে হলে কিন্তু ব্যালেন্স করা মুশকিল হয়, মেয়েরা কিন্তু ব্যালেন্স বেশি করে। আচ্ছা, আপনারা বলতে পারেন তাহলে জেন্ডার কেন ভাগ করছি ভাই? তুলা রাশির তো সিগন্যালটাই ব্যালেন্স, ওর তো ক্যারেক্টারটাই ব্যালেন্স করা, কিছুটা মানে নেগেটিভ পজিটিভ করে ব্যালেন্স করা। তাহলে কি ছেলের মধ্যে গেলে ওই ব্যালেন্সিং সিস্টেমটা ভেঙে যাবে আর মেয়ের মধ্যে গেলে বেড়ে যাবে? বেড়ে যাবে, জেন্ডার ওয়াইজ বেড়ে যাবে। কেন? এগুলো ডিপেন্ড করে হরমোনের ওপরে। মেল হরমোনের ওপরে মূলত মঙ্গল কি করলাম, ফায়ার প্ল্যানেট। একটা মেয়েও রেগে গিয়ে গালাগালি দিতে পারে আজকের দিনে, একটা মেয়েও রেগে গিয়ে মারতে পারে, একটা মেয়েও রেগে গিয়ে ফিউরিয়াস হতে পারে, কিন্তু সে অনেকক্ষণ পর্যন্ত টলারেট করার পরে করবে, একটা ছেলে কিন্তু করবে না। কেন করবে না? তার যদি অর্থ থাকে, অর্থ বলে সে রেগে উঠবে, সে মনে হবে আমি পাওয়ার দেখাই প্রথমেই শারীরিক, অর্থ যদি থাকে তাহলে অর্থনৈতিক পাওয়ার দেখাই, আর যদি পলিটিক্যাল যোগ থাকে তাহলে মনে হবে পেশি শক্তি দেখাই, ওখানে নেতার বল দেখাই। তো ছেলেটা সবসময় ক্ষমতা শো করার চেষ্টা করবে। অর্থাৎ কিনা দেখবেন পশু পাখিদের মধ্যে ওই যারা অ্যাকুরিয়ামে মাছ পড়ছেন আর যারা পায়রা পোষেন আর যারা বিভিন্ন পাখি পোষেন, দেখবেন মেলটাই কিন্তু ফিমেলটাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। মেল ক্যারেক্টারটা সবসময়। আজকের হাতে সময় নেই সুভাষদা, আমাদের বিদায় নিতে হবে। ভালো আলোচনা ঢুকেছিলাম। আগামী দিনে নিশ্চয়ই আলোচনাটা আমরা আবার কন্টিনিউ করতে পারবো। কালকে তো হবে না, কালকে পারবো না, কালকে অক্ষয় তৃতীয়ার দিন নিয়ে আলোচনা হবে। আজকে হাতে সময় নেই। গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকে শেষ কথা তার কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।